হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফাইজা হাসিন শৈলী। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের কোয়েশ্চেন সলভ ক্লাসে। কোন বিষয়ের? গণিত বিষয়ে। আজকে আমরা গণিত বিষয়ের বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যত প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নগুলো সলভ করব। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রশ্নগুলো। কাজেই দ্রুত লাইভে জয়েন করে ফেলো এবং এই লাইভটা তোমাদের ওয়ালে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও এই লাইভ দেখে উপকৃত হতে পারে এবং তোমরা যাদেরকে পাঠাতে চাও তাদেরকে এই লাইভটা পাঠিয়ে দাও যাতে আমরা সবাই একসাথে কোয়েশ্চেন সলভ করতে পারি। তোমাদের কোনো বুঝতে প্রবলেম হলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আজকে যে কোয়েশ্চেন সলভ করব এই কোয়েশ্চেন সলভ পুরাটাই গণিত বিচিত্রা বই থেকে সলভ করা। তো চলো আমরা বেশি দেরি না করি, কারণ গণিত বিচিত্রা বইয়ে যে শর্টকাট টেকনিক্স আছে বা কিভাবে আমরা সহজে যে কোনো প্রশ্ন সলভ করতে পারি সেই অনুযায়ী আজকে আমি প্রশ্নটা সলভ করানোর চেষ্টা করব। তো প্রথমেই চলে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন সলভে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যে প্রশ্নটা এসেছিল সেটা আমার কাছে মডেস্ট মনে হয়েছে, মানে খুব বেশি কঠিন না, খুব বেশি সহজও না। এরকম প্রশ্ন আসলে মোটামুটি ভালো অ্যান্সার করতে পারার কথা। আচ্ছা চলো আমরা এখন বেশি দেরি না করে কোয়েশ্চেন সলভিং এ চলে যাই। তো এখানে অন্তরীকরণ করতে বলেছে। তো এটা আমরা কিভাবে করতে পারি? আমাদের কাছে আছে 5y² sin y ইকুয়ালস টু x স্কয়ার, তাই না? এখন dy dx dy dx যখন আমরা করব তখন হচ্ছে একপাশে x এর রাশি রাখবো আর একপাশে y এর রাশি রাখবো। এখানে অলরেডি আছে, সো এখান থেকে কিছু চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা কি পাই? এইটুকু অন্তরীকরণ করে 10y, কিন্তু y তো আর x না, আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে dy বাই dx থাকবে। তারপরে আসো sin y এর যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা পাই cos y and again dy by dx থাকবে, কারণ y তো আর x না। আচ্ছা, কিন্তু এই পাশে আবার x আছে, সো আমাদের এখন আর dy by dx লিখতে হবে না। এখন আমাদের শুধু dy by dx এর মান চাইছে। 10y dy by dx plus cos y dy by dx এর মান চাই নাই, তাই আমরা এখান থেকে dy by dx টা কি করব? কমন নিয়ে নিব। কমন নিয়ে আমরা এখান থেকে কি পাই? 10y plus cos y ইকুয়ালস টু 2x। তাহলে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে আমরা উত্তরটা পেয়ে গিয়েছি আর উত্তরটা ডি তে আছে, তাই না? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে গিয়ে ডি। ওকে, আচ্ছা চলো আমরা পরের কোয়েশ্চেন সলভ করি। আই থিংক তোমরা বুঝতে পারছো, এটা মোটামুটি সহজ ছিল। আচ্ছা, থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 3/5 হলে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 3/5 মানে হচ্ছে এই সাইন ইনভার্স না, ইনভার্সটাকে যদি আবার ইনভার্স করি তাহলে কি হইতো? সাইন থিটা ইকুয়ালস টু 3/5। আর সাইন থিটা ইকুয়ালস টু 3/5 কখন হবে? যখন লম্ব 3 আর অতিভুজ 5 হবে। মনে রাখবা, যদি অতিভুজ 5 আর লম্ব 3 হয় তাহলে ভূমি অবশ্যই 4 হবে। তুমি হিসাব মিলাই দেখো, পিথাগোরাসের নিয়ম ফলো করে এইটাই আসে। আচ্ছা, এখন এইটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? এইটার ভ্যালু চাইছে, তাই না? এইটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি cos 2 থিটা, কারণ cos 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন এই cos 2 থিটার ভ্যালু বের করার জন্য cos 2 থিটাকে আমাদেরকে আবার ভাঙতে হবে, কারণ আমাদের কাছে যেটার ভ্যালু আছে সেটা হচ্ছে গিয়ে sin থিটা ইকুয়ালস টু 3/5। এখান থেকে আমরা যদি cos থিটার ভ্যালু বেরও করি তাও cos 2 থিটার ভ্যালু তো আমরা পাচ্ছি না, আমরা ভ্যালু পাচ্ছি cos থিটার। cos থিটার ভ্যালু যদি বের করতাম তাহলে কি হতো? 4/5। তাহলে cos 2 থিটার সাইন রিলেটেড একটা সূত্র আছে না, সেই সূত্রটাতে তোমরা হচ্ছে গিয়ে এই ভ্যালুটা বসাও, বসায় এরপর আমাকে বলো, আমি করে দিব সলভ, বাট তার আগে আমি দেখতে চাই কে সলভ করতে পারতেছে। হ্যাঁ, কে আগে সলভ করতে পারতেছে? এইটাও কিন্তু একটা টাস্ক। ওকে, করতে পারতেছে, করতে পারতেছে। ওকে, আমি একটু দেখি তোমাদের কমেন্ট গুলো পড়ি। এটা সলভ করে দ্রুত আপুকে জানাও কি পাইছো।
দেখি কে আগে উত্তর দিতে পারে। সহজ না প্রশ্নটা অনেক, এজন্য আমি তোমাদেরকে বলছি সলভ করতে পারতেছে, এটাও কিন্তু একটা টাস্ক। আমি কি কমেন্ট দেখতে পাচ্ছি না, নাকি তোমরা কেউ কমেন্ট করছো না? আচ্ছা যাই হোক, তাহলে আমি সলভ করে দেই। cos 2 থেকে থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, তাই না? তাহলে 1 মাইনাস আমাদের কাছে sin থিটার ভ্যালু আছে, আমরা জাস্ট বসাই দিব, আর যেহেতু একটা স্কয়ার আছে তাই আমাদেরকে স্কয়ার করতে হবে। তাহলে কত আসে? 1 মাইনাস 9, 9 দুগুণে 18 বাই 25। ঠিক আছে, 25 বিয়োগ 18, তাহলে কত আসে? অ্যান্সার আসে 7/25। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে এ 7 ওকে। কে কে লিখছে? শামিম সবার আগে অ্যান্সার দিচ্ছে, তারপর হচ্ছে ফারজানা আক্তার ঘ। হয় নাই, অ্যান্সার হবে হচ্ছে এ। শামিম, ইউ আর রাইট। ঠিক আছে, তো আজকে আমরা এই কোয়েশ্চেন গুলো সলভ করতেছি যেই বইটা থেকে, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দেই। এই বইটা থেকে হচ্ছে গিয়ে আমরা কোয়েশ্চেন গুলো সলভ করতেছি। হ্যাঁ, এই প্রশ্নগুলো তোমরা যদি বইয়ে খুঁজে দেখো সবগুলো পেয়ে যাবা, আর শর্টকাট টেকনিক সহ বইয়ে সলভ করে দেওয়া আছে। ওকে, তাই তোমরা একটু দেখে নিবা আর এই বইটা নিয়ে নিবা যাদের কাছে এখনো নাই। আচ্ছা, যাদের কাছে আছে তারা তো আমার পাশাপাশি করতেই পারবা সলভ। ঠিক আছে, আচ্ছা চলো আমরা এখন কে ম্যাট্রিক্সের নির্ণায়ক কোনটি সেটা বের করব, যেখানে কে একটি স্কেলার। স্কেলার মানে 1 2 3 4, তো এরকম দিয়ে আসতে পারে 7a ইকুয়ালস টু হোয়াট, মানে 7a নির্ণায়কের মান কি হতে পারে। ঠিক আছে, আচ্ছা কে দিয়ে যদি আমরা এই পুরাটাকে গুণ দেই 1 0 0 0 2 0 0 0 3, তাহলে আমরা পাবো k 0 0 0 2 k 0 0 0 3 k। এখন এই টাইপের যদি থাকে কখনো, এই কে এর জায়গায় আমি বললাম কি 1 2 3 4, এরকম যে কোনোটা থাকতে পারে। তোমরা এটা কিভাবে সলভ করবা শর্টকাটে, এটা কিন্তু তোমার জয়কলির গণিত বিচিত্রা বইয়ে পাবা। হ্যাঁ, এই সলিউশনটা কিভাবে করা যেতে পারে এটা গণিত বিচিত্রা বইয়ে তোমরা পেয়ে যাবা। এই কে টাকে কিউব করবা ইনটু এই বরাবর যতগুলো আছে 1 2 3। ঠিক আছে, তাহলে কত হয়? 3 দুগুণে 6, 6 কে কিউব হচ্ছে কি আমাদের অ্যান্সার হবে সি। তোমরা মিলাই দেখো, আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দিয়ে দেখাই। ধরো তোমাদের দেওয়া থাকলো 1 1 মাইনাস 2 0 3 4 0 3 9। হ্যাঁ, ধরো এরকম একটা র্যান্ডম দিলাম, আর বললো যে এটা হচ্ছে এ, আর বললো যে 7 এর মান কত হবে। হ্যাঁ, সরি, বললো যে 7 এর মান কত হবে, 7 এর নির্ণায়কের মান কত হবে। সেক্ষেত্রে তোমরা কি করবা, এখানে 7 এর কিউব দিবা ইনটু 1 ইনটু 3 ইনটু 9। হ্যাঁ, 3 নং 27, আর এটা করলে কত হয় 343, তাই না? 27, তারপরে যেটা অ্যান্সার আসবে এটাই অ্যান্সার। তোমরা প্রত্যেক ক্ষেত্রে এরকম মিলাই দেখবা সেম আসতেছে। ওকে, চলো আমরা এখন পরের ম্যাথটাতে চলে যাই। x মাইনাস 1/x⁸ এর বিস্তৃতিতে x বর্জিত পদটি কোনটি? ভুল করে ফেললাম, অ্যান্সো এ হবে, এটাও এ হবে। এ না, সি। সি কে অ্যান্সার দিয়েছে ফারজানা আক্তার। ভেরি গুড ফারজানা, তোমার অ্যান্সার কারেক্ট হয়েছে। আচ্ছা চলো আমরা এখন এটাতে চলে আসি। বিস্তৃতিতে x বর্জিত পদ কোনটি? আচ্ছা, এখানে আর বের করার জন্য জয়কলি একটা সূত্র দিয়ে দিচ্ছে। এই সূত্রটা যদি ফলো করো, এই সূত্র থেকে তোমরা হচ্ছে গিয়ে সহজে ভ্যালুটা বের করতে পারবা। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে তোমার জয়কলির গণিত বিচিত্রা বইয়ে পেয়ে যাবা। হ্যাঁ, গণিত বিচিত্রা বই। আচ্ছা, বইটা আমি দেখাইছি একবার, আরেকবার বলি। এই বইটাতে তোমরা এই সূত্রটা পেয়ে যাবা, শর্টকাট সূত্র, সহজে তোমরা এখান থেকে বের করে নিতে পারবা। ঠিক আছে, আচ্ছা ওকে, আসো এখন এগুলা কি
ঠিক আছে, এইখানে তোমার n হচ্ছে গিয়ে 8, যেটা এই জায়গাটায় থাকে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আরেকটু সুন্দর করে যদি রিঅ্যারেঞ্জ করে আমরা লিখি, তাহলে হচ্ছে গিয়ে ax টু দি পাওয়ার p প্লাস by টু দি পাওয়ার q, হ্যাঁ, আর এখানে হচ্ছে n। এই আকারের কোনো রাশি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা r এর ভ্যালু এভাবে বের করব, হ্যাঁ, সেক্ষেত্রে r এর ভ্যালু হবে np মাইনাস m বাই p মাইনাস q, ঠিক আছে। তাহলে কোন আকারের? এই আকারের। এখানে আমি যেটা লিখে দিছি, এই আকারের যদি কোনো কিছুর বিস্তৃতি করতে বলে সেক্ষেত্রে n আমাদের যেটা থাকবে এই জায়গাটাতে, এটা হবে n, p হবে হচ্ছে x এর পাওয়ার, আর y এর পাওয়ার হবে q, যেটা এখানে নিচে থাকবে। আচ্ছা, তাহলে আমাদের এইখানে যেটার বিস্তৃতি বের করতে বলছে সেটার ক্ষেত্রে কি কি হবে? সেটার ক্ষেত্রে 8 ইন্টু p কত 1 মাইনাস m কি? এখন প্রশ্ন হচ্ছে m টা কোত্থেকে আসলো? m হচ্ছে গিয়ে x টু দি পাওয়ার m, হ্যাঁ, x টু দি পাওয়ার m মানে তোমার এখানে বিস্তৃতিতে x টু দি পাওয়ার 2 এর বর্জিত, সরি, 2 এর x টু দি পাওয়ার 2 এর পদটি জানতে চাইতে পারতো, বা x টু দি পাওয়ার 3 এর পদটি জানতে চাইতে পারতো। এখানে বলছে বর্জিত পদ মানে m ইকুয়ালস টু 0। বর্জিত পদ মানে কি? মানে x নাই, x এর পাওয়ার যখন 0 হবে তখনই আমরা x টু দি পাওয়ার তখনই আমরা x বর্জিত পদ পাবো, কারণ সেটা 1 হয়ে যাবে, x তখন থাকবে না, x এর জায়গায় চলে আসবে 1। তাহলে এখানে m হচ্ছে গিয়ে 0, p হচ্ছে গিয়ে 1, আর এখানে q কত বলো তো? এখানে আছে 1/x। 1/x মানে হচ্ছে এটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে আমরা কি পাই? x টু দি পাওয়ার -1। তাহলে এইটাকে যদি আমরা সূচক আকারে লিখি, বিপরীতকরণ না, সূচক আকারে লিখি, তাহলে x টু দি পাওয়ার আমরা -1 পাই। তাহলে এখানে -1, 8/2, অ্যান্সার হচ্ছে গিয়ে 4। তাহলে আমরা r পাইলাম 4। তাহলে r প্লাস 1 তম পদটা কি বলতো? x বর্জিত পদ। r প্লাস 1 তম পদ বা 5 তম পদ হচ্ছে x বর্জিত পদ। তোমরা আমার সাথে সাথে কোশ্চেন সলভ করো, তাহলে কি হবে? আমাদের বিগত বছরের প্রশ্ন সলভ করা হবে। আচ্ছা, শামিম লিখছে বি, ওকে। বিস্তৃতিতে x বর্জিত পদটি কত বলছে? পদটি কত তম বলে নাই। শামিম, কোশ্চেন খেয়াল করে দেখবা, কত তম বলে নাই, কত তম বলে নাই, বলছে কত। এখন আমাদেরকে পদটা বের করতে হবে, আর পদ বের করার জন্য আমরা কি করব? 8c4, এটার যেটা ভ্যালু আসবে সেটাই হবে হচ্ছে গিয়ে আমাদের x বর্জিত পদ, ঠিক আছে। ভ্যালু বের করতে হলে আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তম পদ বললে তখন তুমি 5 বলতে পারতা। তাহলে এটার অ্যান্সার সলভ করে কত আসবে? এটার অ্যান্সার সলভ করে আসে 70। আচ্ছা, এক সেকেন্ড, x বর্জিত পদটি কত বলছে, তাই না? তাহলে অপশনস অনুযায়ী তো, আচ্ছা এক সেকেন্ড, লেট মি চেক। আচ্ছা, ঠিকই আছে। তাহলে মানে কত তমই চাইছে এখানে, যেহেতু অপশনস নাই, কিন্তু প্রশ্নটা ঠিক হয়তো x বর্জিত পদটি কত তম। আচ্ছা, সমস্যা নাই। তাহলে x বর্জিত পদটি হচ্ছে 5। তাহলে শামিমের অ্যান্সার কারেক্ট হয়েছে। আচ্ছা, চলো আমরা এই কোশ্চেনটা সলভ করি। আমাদেরকে এখান থেকে আসতে হবে, এখানে দুইটা ভ্যালু দেওয়া আছে যেটার মান মানে ইন্টিগ্রেশন করে 2 আর 1 এরকম দুইটা ভ্যালু দেওয়া আছে, আর আমাদেরকে মেইনলি এইটা ভাঙতে হবে, ঠিক আছে। এটা ভেঙে আমাদেরকে এই দুইটা বের করে আনতে হবে। এটাকে যদি আমরা ভাঙি, ধরো আমি এটাকে লিখলাম আমাদের কাছে যে ভ্যালু আছে সেই অনুযায়ী f of x dx, আবার যেহেতু এখানে 1 থেকে শেষ হইছে, হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও, তাহলে 1 থেকে 5 f of x dx। সরি, আউচ।
এটা হবে 0 থেকে 1 f of x dx প্লাস, ও আমি আবারও 0 থেকে 1, আমার এটা এতবার ভুল হয়, ওকে সরি, 1 থেকে 0 আবার এখানে 0 থেকে 5, হ্যাঁ, f of x dx। আমাদের কাছে এটার মান জানা আছে, সো এখানে হবে হচ্ছে গিয়ে, এটা যেহেতু উল্টা আছে 1 থেকে 0, তো এখানে একটা মাইনাস দিয়ে আমরা আমাদের যেটার ভ্যালু দেওয়া আছে সেটা নিয়ে আসবো, f of x dx প্লাস 0 5 f of x dx, তাহলে -2 প্লাস 1, এখান থেকে আমরা পাই -1, তাহলে অ্যান্সার হবে সি, এমবিবিএস ইন, ওকে আমি ভাবছি আমাকে কিছু বলছে। আচ্ছা শামিম, ফারজানা লিখছে, ফারজানা আক্তার লিখছে গ, ভেরি গুড ফারজানা, কারেক্ট হয়েছে অ্যান্সার। আচ্ছা যেটা বলছিলাম শুরু থেকেই যে আমরা আজকে যে কোয়েশ্চেন সলভ করব সেটা গণিত বিচিত্রা বইটা থেকে সলভ করব। তো এই গণিত বিচিত্রা বইটা তোমরা নিয়ে নাও, আর পাশাপাশি জয়কলি পাবলিকেশনের গণিত বিচিত্রা, পদার্থ বিচিত্রা, রসায়ন বিচিত্রা, বায়োলজি বিচিত্রা সবগুলো বই আছে, এবং মডেল টেস্ট দেওয়ার জন্য বই আছে, রিটেন বিজ্ঞান, প্রশ্ন ব্যাংক সবগুলো বই আছে। তোমরা এগুলো এখনই সংগ্রহ করে ফেলবা যেহেতু এখন শুরুর দিক। আচ্ছা এক্স এর কোন মানের জন্য f of x equals to sin cube x cos x 0 less than x less than pi এর মান ক্ষুদ্রতম হবে? তো ক্ষুদ্রতম মান বের করার জন্য আমাদেরকে শুরুতে f prime x বের করতে হবে। তো এটার f prime x করলে কি আসে? আচ্ছা এটা তোমরা সলভ করো, তো করে আমাকে অ্যান্সার বলো ফার্স্ট, আমি দেখি কে করতে পারে, আমিও পাশাপাশি করব, তোমরাও শুরু করো এন্ড দেন আমাকে অ্যান্সার জানাও। আচ্ছা আর আজকের যে কোয়েশ্চেন গুলো সলভ করতেছি সেটা আমি করতেছি হচ্ছে গিয়ে গণিত বিচিত্রা বইটা থেকে, ঠিক আছে? এখানে সবগুলা প্রশ্নের উত্তর পাবা আর হুবহু কমন পড়ছে, তো তোমরা এই বইটা নিয়ে নিবা যাতে তোমরা সলভ করতে পারো, আর ক্লাসের পাশাপাশি আমার সাথে কোঅপারেট করতে পারো কারণ বই থাকলে সুবিধা হবে, তাই না? আচ্ছা তাহলে চলো আমরা এটার f প্রাইম x বাইর করি। ফারজানা অলরেডি লিখছে ক, তোমার কাছে কি বই আছে বাই এনি চান্স? খুব ফাস্ট অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড, কিপ ইট আপ। আচ্ছা এখন f প্রাইম x ক্ষুদ্রতম হওয়ার জন্য কি হতে হবে? মান ক্ষুদ্রতম হওয়ার জন্য f প্রাইম x ইকুয়ালস টু হতে হবে 0, তাই না? এটা ইকুয়ালস টু 0 হতে হবে ক্ষুদ্রতম হওয়ার জন্য। তাহলে যদি এটা ইকুয়ালস টু 0 হয় তাহলে আমাদের যে এই যে রাশিটা এটা ইকুয়ালস টু 0 হবে, বা এখন জাস্ট নরমালি সলভ করলে আমরা এখান থেকে রেজাল্ট বের করে আনতে পারবো। দুই পাশে sin স্কয়ার x আছে, তাহলে sin স্কয়ার x এখানে একটা থাকলো আর নিচে cos স্কয়ার x ইকুয়ালস টু 3, বা tan স্কয়ার x ইকুয়ালস টু 3, তাহলে tan x ইকুয়ালস টু কত হয়? tan x ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস √3, তাই না? না আপু। আচ্ছা মোসাম্মদ সুবর্ণলতা, ওকে, আরেকজন লিখছে a, আচ্ছা আমরা দেখে a হয় কিনা। tan এর দুইটা ভ্যালু পাইছি, tan x ইকুয়ালস টু √3 হলে x এর মান একটা আসবে, আর tan x ইকুয়ালস টু মাইনাস √3 হলে x এর আরেকটা ভ্যালু আসবে। আর এখানে কিন্তু দেখো একটা লিমিট দেওয়া আছে, তাই না? সো যেই মানটা লিমিটের মধ্যে আসবে আমরা সেই মানটাই নিব। তাহলে একটা আসে হচ্ছে গিয়ে প্লাসের জন্য π/3, আরেকটা আসে 2π/3। আচ্ছা দুইটাই লিমিটের মধ্যে আছে, ঠিক আছে, কিন্তু এখানে x ইকুয়ালস টু 2π/3 এর জন্য f ডাবল প্রাইম x এর f ডাবল প্রাইম x গ্রেটার দেন 0 হয়, হ্যাঁ গ্রেটার দেন
0 হয়। আচ্ছা, তাহলে x = 2π/3 এর জন্য f ডাবল প্রাইম মানে আবার যদি এটাকে আমরা অন্তরীকরণ করি তাহলে সেটা গ্রেটার দেন 0 হয়, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 2π/3। ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সট। এই বিন্দু হতে এই বৃত্তের উপরিস্থিত বিন্দুর সর্বনিম্ন দূরত্ব কোনটি? আচ্ছা, এই বিন্দু হতে আমরা ফার্স্টে এই যে বৃত্তটা দেওয়া আছে এটার কেন্দ্র নির্ণয় করি। এটার কেন্দ্র হচ্ছে গিয়ে আসবে -g-f যদি করি তাহলে হচ্ছে গিয়ে 4,3 হচ্ছে গিয়ে এটার কেন্দ্র, আর বাইরের একটা বিন্দু হচ্ছে 4,-3। তাহলে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার মধ্যবর্তী দূরত্ব আমরা যদি বের করি, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা আসবে হচ্ছে 4 - 4 স্কয়ার প্লাস -3 স্কয়ার, তাহলে আসে 3 3 6 6 স্কয়ার, এখান থেকে 6, তাহলে দূরত্ব আসে 6 একক। এই বাহিরের বিন্দু আর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 6 একক। আর এটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কতটুকু? এখান থেকে বৃত্তের উপরিস্থিত কোনো একটা বিন্দুর দূরত্ব, তাহলে সেটা কত আসে? √g² প্লাস f² প্লাস c কত? 9। আচ্ছা, তাহলে কত আসে? 16 প্লাস 9 প্লাস 9, এখান থেকে আমরা পাবো g² f² প্লাস c। আচ্ছা, এখান থেকে আমরা পাই √34 4 3। আমার কি এর হিসাবটা ঠিক আছে? ব্যাসার্ধটা ওয়েট, আচ্ছা, আচ্ছা, সরি g² f² মাইনাস c, 4² প্লাস 3² মাইনাস c, তাহলে কত আসে? 16 প্লাস 9 মাইনাস 9, তাহলে অফকোর্স √16, তাহলে এখান থেকে আসে 4। আচ্ছা, তাহলে ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 4, আর এই পুরোটার দূরত্ব মানে কেন্দ্র থেকে বাহিরের একটা বিন্দুর দূরত্ব হচ্ছে গিয়ে কত? 6। হ্যাঁ, আচ্ছা, তাহলে 6 থেকে যদি আমরা 4 বিয়োগ দেই তাহলে আমরা বুঝতে পারবো না যে এই বিন্দু থেকে উপরিস্থিত বিন্দুর দূরত্ব কত। মানে আমাদেরকে বের করতে হবে এই দূরত্বটা। ঠিক আছে? মানে বৃত্তের উপরস্থ ধরো এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব, তাহলে আমরা ব্যাসার্ধটুকু যদি এই 6 থেকে বিয়োগ করে দেই তাহলে তো আমরা পাবো, কারণ 6 তো এই পুরাটার দূরত্ব। ঠিক আছে? তাহলে 6 - 4 করলে আমাদের কত আসে? 6 - 4 করলে আমরা পাই 2, যেটা হচ্ছে কি আমাদের অ্যান্সার হবে D2। ঠিক আছে? আচ্ছা, এখন বলছে g of f of x কত? তাহলে g of f of x মানে হচ্ছে বেসিক্যালি f of x। হ্যাঁ, আচ্ছা, তাহলে g of x কি ছিল? ছিল হচ্ছে √x, আর f of x দেওয়া আছে, তাহলে g of f of x মানে হচ্ছে g of x² - 1 ইকুয়ালস টু হচ্ছে √x² - 1। এখান থেকে আমরা পাই x প্লাস 1, এটাকে যদি ভাঙি, আর x মাইনাস 1। তাহলে এখন বলছে ডোমেন কোনটি হবে? ডোমেন হওয়ার জন্য এটাকে অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হতে হবে, তাই না? গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হতে হবে, কারণ কম হইলে অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব যদি আমরা সলভ করি। তাহলে আসে হচ্ছে x লেস দেন অর ইকুয়ালস টু -1 অর x গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1। এটা যখন তোমরা সলভ করবা এই দুইটা, তখন তোমরা এই ভ্যালুটা পাবা। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। লিমিটের ম্যাথ এখানে 0 0 আকার আছে, তো আমরা এল হসপিটাল রুল দিয়েই করব এটা সলভ। ঠিক আছে? আচ্ছা, সলভ করে আমাকে আগে অ্যান্সার জানাও
তারপরে আমি হচ্ছে গিয়ে তোমাদের উত্তরগুলো পড়তেছি, দেখি কে আগে অ্যান্সার দিতে পারে। এল হসপিটাল রুল তো সবার জানা আছে তাই না? তাহলে ম্যাথ সলভ করতে থাকো, আমিও করতে থাকি তোমাদের সাথে। গ ঘ, গ ঘ কে আগেরটাতে বলছো ফারজানা? গ না, ঘ হবে, রাইট। ঘ হবে অ্যান্সার আগেরটার। গ কোনটা দিছো, যেটা দিছো যদি আগেরটা দিয়ে থাকো তাহলে ভুল হয়েছে। আচ্ছা, তাহলে 8x ln 8 মাইনাস 2x ln 2, আমরা উপরের রাশিটাকে ডিফারেন্সিয়েট করলাম আর নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে x এর ডিফারেন্সিয়েশন 1 হয়। এখন আমরা x টেন্ডস টু 0 না, তো 0 বসাই দিব। 8 টু দি পাওয়ার 0 ln 8 মাইনাস 2 টু দি পাওয়ার 0 ln 2, আর এখানে থাকলো 1। তাহলে এগুলোর উপরে যদি 0 আসে তাহলে 1 হয়ে যায় না? তাহলে ln 8 মাইনাস ln 2, আর নিচে তো 1 এর কোনো ভ্যালু নাই, না লিখলেও হইলো। তো ln 8/2, যেহেতু মাইনাস আসছে তাহলে আমরা এভাবে ভাগ আকারে লিখতে পারবো, তাহলে অ্যান্সার হয় ln 4। অ্যান্সার হচ্ছে a ln 4। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেনে যাই। মূল বিন্দুগামী পি ও কিউ দুইটি বলের লব্ধি আর যদি পি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু আর হয়। আচ্ছা, আমি তোমাদেরকে বলে দেই, এটা সলভ করার জন্য যখনই দেখবা এরকম ম্যাথ আসছে, মূল বিন্দুগামী পি ও কিউ দুইটি বলের লব্ধি আর, আর বলে দিছে পি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু আর, তাহলে ধরে নিবা যে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা তোমরা অন্যভাবে সূত্র দিয়ে সলভ করতে পারো, বাট এটা এতবার আসছে এমসিকিউটা বিগত অনেক বছরের, ইভেন গত বছরের প্রশ্ন এটা ঢাকা ভার্সিটির। তোমরা এটা মুখস্থ করে ফেলো, ঠিক আছে? এরকম থাকলে 120 ডিগ্রি হবে। আচ্ছা, যদি 5 জন বালক ও 4 জন বালিকা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাহলে একজন বালকের প্রথম ও একজন বালিকার দ্বিতীয় হওয়ার সম্ভাবনা কি? আচ্ছা, এইটুকু আমরা ধরে নেই, ও দেওয়া আছে মানে গুণ দিতে হবে। আচ্ছা, তাহলে কি একজন বালকের প্রথম ও একজন বালিকার দ্বিতীয় হওয়ার সম্ভাবনা টোটাল আছে 5 আর 4 9 জন, বালক আছে 5 জন, তাহলে 5/9 ইন্টু, যেহেতু এটা একটা সম্ভাবনা গেল, দেন 8, আর বালিকা আছে হচ্ছে 4 জন, তাই না? তাহলে 2 5/18, অ্যান্সার হবে 5/18। ঠিক আছে, আচ্ছা তারপরে প্রশ্নে চলে যাই। যদি a ও b ধনাত্মক সূক্ষ্মকোণ হয় এবং tan a tan b এটা হয় তাহলে a প্লাস b কি? এখন এখানে a প্লাস b আকাশ থেকে তো আমরা বের করতে পারবো না, মানে হুট করে কোনোভাবে সেটা আমরা করতে পারবো না। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে tan a প্লাস b এর সূত্রে ফেলতে হবে, কারণ আমাদের কাছে কিসের ভ্যালু আছে? tan a এর ভ্যালু আছে, tan b এর ভ্যালু আছে, তাই না? তাহলে আমরা tan a প্লাস b এর সূত্রে চলে যাব। tan a প্লাস b এর সূত্র কি? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, তাহলে হাফ মাইনাস হয়ে যাবে প্লাসটা, কারণ মাইনাস আছে, তাহলে 1 মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ। তাহলে এখান থেকে আমরা কি পাই? আচ্ছা, জিরোই পাই, উপরে যেহেতু জিরো হয়ে গেছে তাহলে পুরাটাই জিরো। অ্যান্সার হবে হচ্ছে গিয়ে সি 0। হ্যাঁ, a প্লাস b ইকুয়ালস টু 0 হবে, কেন বলো তো? tan a প্লাস b ইকুয়ালস টু যদি 0 হয়, আর 0 মানে কি? tan 0 ডিগ্রির ভ্যালুও 0, তাহলে a প্লাস b ইকুয়ালস টু ইভেন্চুয়ালি 0 ডিগ্রি হচ্ছে, তাহলে 0। ঠিক আছে, সো এটা দেখেই বোঝা যায়। নেক্সট হচ্ছে গিয়ে এই পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ কোনটি? আচ্ছা, আমরা y আর x কে আলাদা করি, 2y, আর এই পাশে আমরা নিয়ে যাই 8x প্লাস 23। এখন এই যে y স্কয়ার মাইনাস 2y, এটাকে যদি আমরা শুধু y স্কয়ার বা y মাইনাস a স্কয়ার এরকম ফরম্যাট, বা y প্লাস a স্কয়ার এরকম ফরম্যাটে না নিতে পারি, তাহলে আসলে আমরা পরাবৃত্তের যে আদর্শ সমীকরণ সেটার সাথে কম্পেয়ার করতে পারবো না, আর কম্পেয়ার না করলে না আমরা a এর মান পাবো না অন্য কোনো ভ্যালু পাবো। ঠিক আছে, সো আমাদেরকে এই ফরম্যাটে নিয়ে আসার জন্য y স্কয়ার ইকুয়ালস টু 4ax, ওই ফরম্যাটে আনার জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে একটা প্লাস 1 দিতে হবে। তাহলে আমরা এটাকে কি সূত্রে নিতে পারবো?
আমরা এটাকে y মাইনাস 1 হোল স্কয়ার সূত্রে নিতে পারবো। নিয়ে নেই 1 মাইনাস y মাইনাস 1 হোল স্কয়ার। কিন্তু এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আমি আকাশ থেকে একটা প্লাস 1 নিয়ে আসছি যেটা এখানে ছিল না, তাই না? তাহলে আমাদেরকে এখন ডান পক্ষে সেটা ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য আমরা কি করব? এখানে মাইনাস 8x তো আছে, আমরা 23 এর সাথে কিছু একটা যোগ বিয়োগ করলে এই হিসাবটা সলভ করা সম্ভব, তাই না? তাহলে এই পাশে যখন 23 ছিল মাইনাস 23 ছিল, যদি আমরা একটা প্লাস 1 নিয়ে আসি তাহলে মাইনাস 24 করলে আমাদের আবার ব্যালেন্স হয়ে যাচ্ছে, তাই না? তাহলে একটা প্লাস 24 নিয়ে আসি না, কি বলো? তাহলে একটা প্লাস 24 করে দিই, একটা 1 বাড়াই দিলাম, এখানে একটা 1 বাড়াইলাম, এই জন্য এখানেও একটা 1 বাড়াইলাম, মানে ডান পক্ষ বাম পক্ষকে আমরা সমান করে ফেললাম। এখান থেকে আমরা 8 কমন নেই, x প্লাস 3, তাহলে মাইনাস ছিল একটা, আচ্ছা তাহলে এখানে আর x প্লাস 3 হবে না, মাইনাস 3 হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা পাই মাইনাস 4 ইন্টু a কত হবে? 4 2x মাইনাস 3, তাহলে a এর ভ্যালু আমরা পাইলাম কি? 2। a এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 মাইনাস 2, সরি, কারণ আমাদের 4ax, তাই না? আমরা এরকম একটা কিছু পাইছি। তাহলে আমরা যেহেতু a এর ভ্যালু পেয়ে গেছি, নিয়মকের সমীকরণের জন্য আমাদের কি করতে হবে? x প্লাস a, তাই না? x প্লাস a ইকুয়ালস টু 0 হচ্ছে গিয়ে নিয়ামকের সমীকরণ। তাহলে এখন x যে আমি বড় হাতের x লিখছি, কেন লিখছি? কারণ এই x মানে হচ্ছে আমাদের x, এই ম্যাথটা থেকে পাওয়া x, যেটা হচ্ছে x মাইনাস 3 প্লাস a কত এখানে আছে? মাইনাস 2, মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে আসে হচ্ছে x মাইনাস 5 ইকুয়ালস টু 0, অ্যান্সার হবে c, x মাইনাস 5 ইকুয়ালস টু 0। আচ্ছা, এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখা লম্ব দ্বিখণ্ডকটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? আচ্ছা, এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডক বের করতে হবে। ওকে, ফারজানা শুধু একাই অ্যান্সার দিচ্ছে, বাকিরা কই? বাকিরা কই? সবাই অ্যান্সার দাও, তাহলে না ক্লাসটা ভালো লাগে। আচ্ছা, লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করার জন্য 8 প্লাস 4x 5 প্লাস 3y ইকুয়ালস টু, এখান থেকে পাই, তার এই পাশে জায়গা হবে না, ইকুয়ালস টু হাফ 8 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার মাইনাস মাইনাস 3 স্কয়ার। এখান থেকে সলভ করলে আমরা আমাদের 12x plus 8y equals to 32, ছেদ বিন্দু দ্বয়ের সংযোগ রেখা আমরা পেয়ে গেছি। এখন y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? y অক্ষে হচ্ছে গিয়ে যদি ছেদ করে তাহলে y অক্ষে কি? x equals to 0, y অক্ষকে যদি ছেদ করে, এই যে y অক্ষ, এটাকে ছেদ করলে এখানে x equals to হচ্ছে গিয়ে 0, এটা আমরা জানি। তাহলে স্থানাঙ্ক যেটা হবে, যে বিন্দু হবে, সেটা x0 হবে, আর এখানে সবগুলাই 0, তো আমরা কোনো অপশন এলিমিনেট করতে পারতেছি না, কিন্তু আমরা এখানে x এর জায়গায় 0 বসায় দেখতে পারি y এর ভ্যালুটা কত হবে। তাহলে আমরা x equals to 0 যদি বসাই, তাহলে 12 এর এই x equals to কি 0 না, তো এটা বাদ চলে গেল, বাকি থাকলো 8y 32, তাহলে y equals to আসতেছে 4 8 32, তাহলে 0,4 হচ্ছে গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত বিন্দু, তাই না? এটা 4 আসছে, y equals to আর x equals to 0। তাহলে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এটাকে আমাদের মিডল টার্ম ব্রেক করতে হবে, করে আমাদেরকে ভ্যালু আনতে হবে। সো এটা আনার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে 2 3x, এটাকে ওই যে আমরা একটু আগে y মাইনাস বা প্লাস 1 করলাম না আগে,
পরাবৃত্তের রেখা গঠনের জন্য এরকম করে নিছি, সেম ভাবে আমাদেরকে এখানেও সেম কাজটা করতে হবে। তো 3 স্কয়ার কি 9, তাই না? তাহলে প্লাস এখানে আমরা 16 লিখবো। কেন লিখবো? কারণ হচ্ছে গিয়ে 16 আর 9 যোগ করলে আমাদের 25 চলে আসে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এখান থেকে dx x প্লাস 3 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার। এখন দেখো, এখন একটা ফরম্যাটে আসছে 1 বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। এর আগে যে ফরম্যাটে ছিল এই ফরম্যাটটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারতাম না। এখন আমরা এটা সলিউশন বের করব, যেটা আমাদের কাছে জানাই আছে 1 বাই 4 tan ইনভার্স x প্লাস 3 মানে x বাই a, তাই না? a কত? a হচ্ছে 4। তাহলে আমরা পেয়ে গেলাম প্লাস c। বুঝছো না? এই 16 কে 4 স্কয়ার আকারে লিখেছি, তারপর 1 বাই এক্স স্কয়ার প্লাস a স্কয়ার আকারে আসছে। এরকম কোন ফরম্যাট থাকলে সেটাকে আমরা এইভাবে করে সেখান থেকে tan ইনভার্স x বাই a আসে, তাই না? আর 1 বাই 4 লিখতে হয়, ঠিক আছে? তাহলে আমরা আমাদের সলিউশন পেয়ে গেছি। অ্যানসার হচ্ছে গিয়ে বি। ওকে, তারপরে আসো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সেটে সমঘাতী ম্যাট্রিক্স কোনটি? সমঘাতীর শর্তটা হচ্ছে a স্কয়ার ইকুয়ালস টু a হবে। তো আমাদেরকে অপশন টেস্ট করতে হবে। অপশন কিভাবে টেস্ট করতে হবে? ধরো এখানে a যে অপশনটা আছে, আমরা a এর এই অপশনটাকে -2 -1 2 -1 গুণ -2 -1 2 -1 এভাবে করে আমরা দেখব যে a এটাও a এটাও a। তো এই দুইটা গুণ করলে কি হবে? a স্কয়ার গুণ করে আমরা a পাই কিনা সেটা আমাদের চেক করতে হবে বারবার, হ্যাঁ? তো এই অপশন টেস্ট করে দেখবা এটাও হয় না, এটাও হয় না, এটাও হয় না, হয় হচ্ছে ডি। তোমরা অপশন টেস্ট করে মিলায় দেখো, ডি হবে অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই সরল রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? আচ্ছা, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা বের করার জন্য আমাদেরকে y mx c সূত্রে যেতে হবে, কারণ আমরা জানি tan থিটা দিয়ে এই ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা আমরা বের করতে পারি, তাই না? তাহলে আমরা যদি এই ফরম্যাটে নিয়ে আসতে চাই এই রেখাটাকে x plus y equals to 0, এখন আমাদেরকে y রাখতে হবে বাম পক্ষে, আর x যদি ওই পাশে যায় তাহলে -x আসে। এখানে m এর ভ্যালু কত আসলো? যদি আমরা এই দুইটাকে কম্পেয়ার করি তাহলে এখানে m এর ভ্যালু আসবে হচ্ছে -1, তাই না? আমরা m এর ভ্যালু পেয়ে গেছি কিন্তু। আচ্ছা, আজকে যে প্রশ্ন সলভ করতেছি সেটা কিন্তু সলভ করতেছি হচ্ছে গিয়ে গণিত বিচিত্রা বই থেকে, ঠিক আছে? তোমরা এই বইটা নিয়ে নাও, এখন নিয়ে নাও, কারণ হচ্ছে গিয়ে সামনে একটা লম্বা পথ পার করতে হবে। তো এই লম্বা পথে এই বইটা তোমাদের কাজে দিবে। গণিত বিচিত্রা বইটা যত দ্রুত সম্ভব কালেক্ট করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, আমি বইটা একটু রাখার জায়গা দরকার, ঠিক আছে? সর্টেড। আমরা এখন আমাদের ম্যাথ সলভিং এ ফিরে যাই। তো যারা বই নাও নাই, আরেকবার বলতেছি তোমরা বইটা নিয়ে নাও, কারণ দরকার পড়বে, ঠিক আছে? আচ্ছা, tan থিটা ইকুয়ালস টু, তাহলে আমরা লিখতে পারি কি -1। এখান থেকে থিটার ভ্যালু যদি তুমি বের করো তাহলে ডাইরেক্ট লিখে দিলাম 135 ডিগ্রি, কারণ তোমরা এইচএসসি দিয়েছো, তোমরা জানো কিভাবে এটা সলভ করতে হয়। সো মেইনলি তোমাদেরকে মেইন আদর্শ ফরম্যাটে নিয়ে আসতে হবে, এরপর কম্পেয়ার করে m এর ভ্যালু বের করতে হবে, আর m এর ভ্যালু পাইলেই tan থিটা থেকে থিটা বের হইলেই সেটা ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা পেয়ে যাব। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে এই যে বৃত্তটা, এটার ব্যাসার্ধ কত? আচ্ছা, তাহলে এটাকেও আমাদের আদর্শ ফরম্যাটে নিতে হবে, কারণ নাই আদর্শ ফরম্যাটে শুধু x স্কয়ার থাকে, সাথে 2 থাকে না, তাই আমরা 2 কমন নিয়ে 2টাকে এখান থেকে টাটা বাই বাই করে দিব, বের করে দিব এখান থেকে। আচ্ছা, 5y minus half equals to 0, এটা হচ্ছে গিয়ে আমাদের বৃত্তটা। এখন আমরা ব্যাসার্ধটা বের করতে পারবো, তাই না? √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তাহলে কি আসে? 3/2 স্কয়ার প্লাস 5/2 স্কয়ার মাইনাস হাফ স্কয়ার। তাহলে এটা করলে কি আসে বলো তো? এটা করলে অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে, তোমরা একটু এভাবে লিখো যে ফারজানা যেভাবে লিখতেছে 12 খ 13 খ,
এইভাবে অ্যান্সার লিখলে আমি বুঝি কোনটা লিখতেছো। জুবায়ের, পারভেজ, রিমন একবার 12C লিখেছিল, আমি খেয়াল করি নাই। আর রিমন কি আছো লাইভে? তাহলে এইটার অ্যান্সার বল। আপু এখন সলভ করতে পারবো না বাবা। এটার অ্যান্সার কত আসে বলো। আচ্ছা, এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 3। ঠিক আছে। ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত রকমের সাজানো যাবে যেখানে প্রথম ও শেষ স্থানে টি থাকবে? আচ্ছা, আমরা বলি এম এ টি এইচ ই এম এ টি আই সি এস, তাই না? আচ্ছা, প্রথম ও শেষ স্থানে টি বসাইলাম, এই দুইটাকে আমরা ফিক্স করলাম। তাহলে কয়টা ঘর থাকে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা থাকে। তাহলে এই 9টার মধ্যে বিন্যাস হবে কিভাবে? 9 ফ্যাক্টোরিয়াল, কারণ প্রথম টি আর শেষ টি তো ফিক্সড। এখন আসো, এই যে 9টার মধ্যে বিন্যাস হইল, এটার মধ্যেও তো কিছু ওয়ার্ড বারবার আসতেছে, যেমন এম 2বার আছে, এ 2বার আছে। তাহলে আমরা কি করব? 2 ফ্যাক্টোরিয়াল বা ইনটু 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিব। এটা করলে অ্যান্সার পাবা হচ্ছে 90,720। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। cos 75 ডিগ্রি মানে হচ্ছে cos 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখন এটা আমরা cos a প্লাস b এর সূত্রে ফেলতে পারি। তাহলে cos a প্লাস b এর সূত্র কি? cos a cos b প্লাস sin a sin b। ঠিক আছে, এখান থেকে যখন আমরা সলভ করব 1/√2 ইন্টু √3/2 প্লাস 1/√2 ইন্টু 1/2, এটা যদি সলভ করি তাহলে নিচে আসে 2√2। তাহলে a আর b এর মধ্যে একটা হবে, অফকোর্স যেহেতু মাঝখানে প্লাস আছে আর হিসাব করারও দরকার নেই, অ্যান্সার হবে হচ্ছে b। √3 প্লাস 1/2 √2 হচ্ছে কি আমাদের অ্যান্সার। আচ্ছা, তোমরা যারা এরকম ক্লাসগুলো করতে চাও, ধরো লাইভ অ্যাটেন্ড করতে পারলা না, রেকর্ডেড ক্লাস দেখতে চাও, বা আমাদের যেগুলো রেকর্ডেড ক্লাস আরো আছে, যারা স্যাররা ম্যাডামরা আরো যে নিবেন বিভিন্ন বিষয়ে, সেই সবগুলো তোমরা ক্লাস পেয়ে যাবা এগুলোতে। ঠিক আছে, তো তোমরা এখানে কিন্তু ফ্রি এনরোল করতে পারো। ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন বিজ্ঞান, এখানে গেলে তুমি আমাদের এই যে বিজ্ঞানের যে আজকে আমি ম্যাথ ক্লাস নিচ্ছি, কালকে হয়তো কেউ ফিজিক্স নিবে, এরপর কেউ বায়োলজি নিবে, এরকম ভাবে ক্লাস চলতে থাকবে, সবগুলো এখানে পেয়ে যাবা। ঠিক আছে, সো তোমরা দ্রুত ফ্রি এনরোল করে নাও। আজকের ক্লাসে পোস্টের কমেন্ট সেকশনে কিন্তু ক্লাস শেষে তোমাদের পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা থাকবে। ঠিক আছে, তো কেউ যদি পরীক্ষা দিতে চাও আজকের ক্লাসের উপরে, পরীক্ষাটা তোমরা দিতে পারবা। কমেন্ট সেকশন চেক করবা, লাইভ এক্সাম হবে। ঠিক আছে। আচ্ছা, ট্যান থিটা এর রেঞ্জ কোনটি? এটার অ্যান্সারটা আমি তোমাদের কাছ থেকে দেখতে চাই, কে আগে অ্যান্সার দিতে পারে। 5a হবে, cos a প্লাস b এর বিয়োগ চিহ্ন হয়তো, আমি কি ভুল করছি? থ্যাংক ইউ সো মাচ। কে? জুবায়ের, পারভেজ, রিমন, থ্যাংক ইউ সো মাচ। রাইট, এখানে মাইনাস হবে, তাহলে অ্যান্সার হবে এ। রাইট, থ্যাংক ইউ রিমন। তাড়াহুড়ায় ভুলে গিয়েছি, ঠিক আছে, খেয়াল করি নাই যে মাইনাস হবে। আচ্ছা চলো, ট্যান থিটার রেঞ্জ কত? এটার অ্যান্সার লিখো, রিমন, ফারজানা, মোহাম্মদ রায়হান, সবাই এটার অ্যান্সার বলো, আমি এরপরে সলভ করে দিচ্ছি। দেখি কে আগে অ্যান্সার দিতে পারে এটার। এটার রেঞ্জ হবে হচ্ছে গিয়ে r মাইনাস 2n প্লাস 1 পাই বাই 2, যেখানে n belongs to z। তাহলে কি হয়?
তাহলে tan থিটা এর রেঞ্জ হয় -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। আগেরটা ভুল উত্তর হইছে মেবি 6 খ 6 -ইনফিনিটি থেকে ইনফিনিটি, আর এটা তো হ্যাঁ এ হবে। ওকে, এখন এটার আর্গুমেন্ট বের করব। আর্গুমেন্ট বের করার জন্য আমাদেরকে দেখতে হবে এটার অবস্থানটা কোথায়। x প্লাস iy এই আকারে থাকে না, তো এখানে y হচ্ছে গিয়ে -√3, তাই না? তাহলে -√3 কোন দিকে, আর x নাই, এটার x সম্বলিত পদ 0, তাহলে y অক্ষের উপর এটার অবস্থান সামওয়্যার এখানে, মানে যেহেতু নেগেটিভ মাইনাস সাইন আছে তাহলে এইখানে, তাহলে এটা থার্ড ইয়েতে পড়ে গেছে, কোয়াড্রেন্টে। তাহলে আমরা কি বলবো, আমরা বলবো যে আর্গুমেন্ট হবে tan থিটা বাট -tan থিটা, তাই না? তাহলে -tan√3/0, তাহলে পাই -π/2। অ্যান্সার হচ্ছে গিয়ে -π/2। ওকে, sin ইনভার্স x cot ইনভার্স হাফ হলে x এর মান কোনটি? আচ্ছা, cot ইনভার্স হাফ মানে হচ্ছে গিয়ে তাহলে এটার রুট করলে 1 + 4 √5, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ত্রিভুজটা আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা সহজে সাইনের ভ্যালুটা কিন্তু বের করতে পারবো। সাইনের ভ্যালুটা হচ্ছে গিয়ে 2/√5 sin x এর, ঠিক আছে? এটা যদি x হয়। আচ্ছা, এখন বলছে x এর মান কত? cot ইনভার্স হাফ আমাদেরকে দুই পাশে হাফ নিয়ে দুই পাশে সাইন নিয়ে আসতে হবে, না হলে আমরা এটা সলভ করতে পারবো না, তাই না? তাহলে এখানে x কত আসে? সাইন ইনভার্স 2/√5, তাই না? x হচ্ছে সাইন ইনভার্স 2/√5। এটা কিভাবে সলভ করা যায়? আচ্ছা, cot ইনভার্স হাফ x উঠাই দিলে তো প্যারা। ওয়েট, cot ইনভার্স হাফ ওকে, সাইন ইনভার্স যদি আমরা বসাই, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, তাহলে সাইন ইনভার্স x আসে হচ্ছে সাইন ইনভার্স 2/√5। তাহলে এখান থেকে x এর ভ্যালু আমরা পাই 2/√5। ওকে, তাহলে b 2/√5। মাঝে মধ্যে সহজ সহজ অঙ্ক দেখো এত পাজল লাগে।
আচ্ছা cos 2 থিটা ইকুয়ালস টু -1 হলে থিটা এর মান কত? সো অফকোর্স আমাদেরকে cos 2 থিটার সূত্রটা ফেলতে হবে, তারপর সেখান থেকে আমাদেরকে -2 বের করে আনতে হবে। আচ্ছা বলছে থিটা এর মান কত? এখান থেকে 2 থিটা এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে যখন তোমরা সলভ করবা 2n+1 ইনটু পাই, থিটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2n+1/2 ইনটু পাই n belongs to z, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা অ্যান্সার পাইলাম হচ্ছে গিয়ে a। এটা যখন তোমরা পুরোটা সলভ করবা cos 2 থেকে -1 মানে cos 2 থিটার ভ্যালু বসাবা, সূত্র বসাবা, এরপর সলভ করে আসবে, তখন থিটার এই ভ্যালুটা পাবা। আচ্ছা একটি বলের অনুভূমিক ও উলম্ব অংশের মান 4n এবং 3n হলে বলটির মান কত? বলটির মান মানে হচ্ছে বলটির লব্ধির মান, তাহলে 16 + 9 এখান থেকে √25, এখান থেকে আমরা পাই 5, তাহলে অ্যান্সার হবে 5 নিউটন। একটি গাড়ি ঘন্টায় 8 কিলোমিটার বেগে চলছে, গাড়ি থেকে 16 কিলোমিটার বেগে একটি বস্তুকে নিক্ষেপ করলে বস্তুটির গতিপথ গাড়িটির সাথে সমকোণ হবে কোন কোণ তৈরি করে? যদি বলে সমকোণ তৈরি করবে কিনা, না করবে না, এটা আমরা ম্যাথ সলভ করলেই বুঝবো। আচ্ছা তাহলে আলফা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে cos ইনভার্স 8/16, বাট এখানে মাইনাস হবে, তাহলে cos ইনভার্স -1/2, তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে অ্যান্সার ডি 120 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে x এর মান কত চাইছে, এটা আমরা অনুরাশি দিয়ে সলভ করব, মানে আমরা এই যে ধরো এখানে 0 0 বেশি আছে যেহেতু, তো আমরা এই রো আর এই কলামটা বাদ দিব, দিয়ে 2x + 5 ইনটু এখানে বাকি কি থাকে 0 মাইনাস 3 × 6, এটা নিব ইকুয়ালস টু 0, তাহলে আমরা কি পাই 2x + 5 ইনটু -6 ইকুয়ালস টু 0। এখান থেকে হচ্ছে গিয়ে 6 ইকুয়ালস টু -5/2 হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার আসবে, ঠিক আছে। x ইকুয়ালস টু -5/2, তোমরা এটা সলভ করলে এই অ্যান্সারটা পাবা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে এই যে ধারাটা দেওয়া আছে, এখানে ধারার মাথায় আছে হচ্ছে I23, তাই না? আচ্ছা এই ধারা টাইপের ম্যাথ গুলো সলভ করার জন্য আমরা হচ্ছে গিয়ে নিব I1 - I23/1 - I, ঠিক আছে। তো এখানে যে 23 আছে, এখানে 23 থাকুক, 25 থাকুক, 27 থাকুক, আমরা সেটাকে 4 দিয়ে ভাগ দিব। 4 দিয়ে ভাগ দেওয়ার পরে এটার I20 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য হয়। এটার কারণ হচ্ছে তুমি প্রত্যেক 4টা ঘর মানে I2, I3 + I4, এই 4টার সমষ্টি সবসময় 0 হবে, ঠিক আছে। প্রত্যেকবার এই 4টা সমষ্টি 0 হবে, এই জন্য আমরা I20 পর্যন্ত মানে 4 দ্বারা বিভাজ্য বাদ গেল, তারপর কি থাকে I3 থাকে, তাহলে I1 - I, এখানে কোনটা থাকে তাহলে I3 এর ভ্যালু হচ্ছে গিয়ে -I, তাহলে এটা +I হয়ে গেল, আর এখানে 1 + I, তাহলে এটার অ্যান্সার আসে হচ্ছে গিয়ে -1, তাহলে এটার মান আসে হচ্ছে গিয়ে a -1। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে কে এর মান, কোন মানের জন্য এই দুইটা রেখা পরস্পর লম্ব হবে? দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার সূত্র হচ্ছে এই দুইটার ঢাল ইকুয়ালস টু ইনটু করলে আমরা -1 পাবো, ঠিক আছে। তাহলে এই দুইটার ঢাল হচ্ছে গিয়ে এই কেসে
আমাদেরকে ফরম্যাটে নিতে হবে অবশ্যই y = 2x + 7, কারণ আমাদেরকে y = mx + c এর মতো করে নিতে হবে, তাহলে আমরা হচ্ছে গিয়ে সলভ করতে পারবো। এখানে m = আমরা পাইলাম 2, আর ওইখানে ky = -3x + 5 বা y = -3/kx + 5/k, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে m এর ভ্যালু পাইলাম হচ্ছে গিয়ে -3/k। এখন m1 * m2 করে দেখি কত আসে। m1 * m2 হচ্ছে 2 * -3/k। k এর মান চাইছে, তাই না? k এর কোন মানের জন্য? তাহলে এইটা ইকুয়ালস টু আবার কি -1, তাহলে বা -6/k = -1, উভয় পক্ষে মাইনাস উঠায় দেই, আর k = তাহলে আসে 6, তাহলে অ্যান্সার বি হবে হচ্ছে গিয়ে 6, মানে k এর মান 6। ওকে, তারপরের প্রশ্নে চলে যাই। এই সমীকরণের মূলদ্বয় বিপরীত চিহ্নের হলে k এর মান কত হবে? আচ্ছা, আমরা একটা মূল ধরি হচ্ছে আলফা, একটা বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে k - 3/k, আর আলফা বিটা হচ্ছে গিয়ে 2/k। হ্যাঁ, এখন মূলদ্বয় বিপরীত চিহ্নের হলে তাদের গুণফল কি হবে? ঋণাত্মক হবে। অতএব আলফা বিটা <0, <0 মানে কি? ঋণাত্মক। 0 থেকে কম যতগুলো আছে সংখ্যা রেখায় সব কি নেগেটিভ, তাই না? -1, -2, -3, তাহলে আলফা বিটা <0 হবে। 2/k তাহলে <0 হবে, বা 2/k যদি <0 হয় তাহলে এখান থেকে আমরা পাই k তো থাকবে, k <0 হবে, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে k <0, সি। কারণ যখন তুমি বিপরীত করে নিবা তখন হচ্ছে কি এই সাইনটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে উভয় পক্ষকে এরপর 2 দিয়ে যদি আমরা গুণ দেই তাহলে আমরা পাবো k <0। আচ্ছা, চলো পরেরটাতে চলে যাই। এই বিস্তৃতিতে x⁴n এর সহগ কত? n > 1 সেক্ষেত্রে, হ্যাঁ, তাহলে আচ্ছা সরি, জয়কলি একটা সূত্র শিখাই দিছে, সেটা হচ্ছে 1 + x / 1 - x⁴ এর বিস্তৃতিতে x⁴n এর সহগ, যেখানে n > 1 হলে এটা হবে হচ্ছে 2n + 1, ঠিক আছে? x⁴n এর সহগ হবে 2n + 1, তাহলে এটার অ্যান্সার হবে সি, 2n + 1। আর এটা ডিটেইলস জানার জন্য তোমরা সংগ্রহ করবা হচ্ছে গিয়ে জয়কৈলি পাবলিকেশনের গণিত বিচিত্রা, এই বইটা। এই বইটাতে তোমরা এই টাইপের শর্টকাট টেকনিক বা এগুলোর ডিটেইলসে ব্যাখ্যা পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে বইটা সংগ্রহ করে ফেলো যাতে এগুলোর ব্যাপারে আরো ডিটেইলস পড়াশোনা করতে পারো। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা সলভ করবা। এটা বেশ বিশাল একটা অঙ্ক, বাট এটা এমসিকিউ এ চলে আসছে, কিন্তু তেমন কঠিন না, একটু মাথা খাটালেই পারবা। আচ্ছা চলো আমরা এটা সলভ করি। 0, 1 √9 + 16x² dx। হ্যাঁ, এটার মান বের করার জন্য আমরা 4 কমন নিয়ে নেই। 4 যদি আমরা কমন নেই তাহলে আমরা এখানে পাই 3/4 হোল স্কয়ার প্লাস x², ঠিক আছে? আমরা যদি 4 কমন নিয়ে নেই এখান থেকে 3/4 হোল স্কয়ার, কারণ এই 16টা তখন এই নিচে নিয়ে নিলাম, আর এই পাশে তাহলে এখানে আর 16 সেক্ষেত্রে থাকবে না, ঠিক আছে? আচ্ছা, কমন নিয়ে নিলাম। কমন নিলে একটা ফরম্যাটে আসলো না, a² + x²। এখন এটাকে আমরা ভাঙবো, 4 তো 4 এর জায়গায় থাকলো। এখন আমরা x 3/4 হোল স্কয়ার প্লাস x² বাই 2 প্লাস 9/16 বাই 2 ln x √,
3/4 হোল স্কোয়ার 3/4 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 0 1 ঠিক আছে। তারপরে এটাকে যখন তোমরা সলভ করবা, সলভ করার পরে অ্যান্সার আসবে 5/2 প্লাস 9/8 ln 3 ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে a 5/2 প্লাস 9/8 ln 3। এক্স এর সাপেক্ষে সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স এর অন্তরছন্তি, এক্স এর সাপেক্ষে মানে হচ্ছে ddx অফ সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এটা আবার একটু সহজ দিছে অঙ্কটা। সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কে আমরা এক্স স্কোয়ার ধরে নিব, এটাকে আমরা ধরবো এক্স স্কোয়ার। হ্যাঁ, ধরে আমরা হচ্ছে যদি এটার অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে 2 sin e টু দি পাওয়ার x, আবার e টু দি পাওয়ার x তো x না তাই না? আচ্ছা, sin e টু দি পাওয়ার x ই তো কিছু না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, সেখান থেকে আমরা পাবো cos ex, আবার ex ও তো x না, তাহলে আমরা কি করব? এরপরে এটাকেও ডিফারেন্সিয়েট করব। আর আমরা জানি যে ex এর সাথে তুমি যাই করো না কেন তোমাকে দিন শেষে ex কেই সম্মুখীন হতে হবে, ex এরই ex ই আসবে। ঠিক আছে, এটাকে কেউ জীবনে ভাঙতে পারে না, যার কোনো ধ্বংস নেই, সেটাই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে সাইন 2 ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স, তাহলে কোনটা আসলো অ্যান্সার? আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে বি, ই টু দি পাওয়ার এক্স। না না, বি হবে না, সরি সরি, এ হবে। দেখছো তাড়াহুড়ায় আমি যদি ভুল করি তোমাদেরও ভুল হয়ে যাইতে পারে, খেয়াল করে দেখবা এটা 2x আছে কিন্তু আমাদের অ্যান্সারে x, তো এ হচ্ছে গিয়ে অ্যান্সার। কেউ তাড়াহুড়ায় প্রশ্নের উত্তর দাগাবা না আপুর মতো। x এর সাপেক্ষে x টু দি পাওয়ার x ln s এর অন্তরজ নির্ণয় করো। আচ্ছা চলো করি। ddx অফ x ln x যদি আমরা করি তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে x টু দি পাওয়ার ln x, তাহলে ddx অফ ln x ln x, আর ln x মানে হচ্ছে কি ln x স্কোয়ার তাই না? তাহলে ddx অফ ln x স্কোয়ার, এখান থেকে আমরা পাই x ln x, ln x স্কোয়ার মানে 2 ln x ধরলাম, এরপর ln x কে আবার ডিফারেন্সিয়েট করে 1/x পাবো, পাওয়ার পরে এখান থেকে আসবে 2 ln x into x ln x, 2x, sorry 2x ln x minus 1 ln, sorry 2x ln x minus 1, 2x ln x minus 1, এই যে এইটা হচ্ছে গিয়ে তোমার x টু দি পাওয়ার -1 হয় না, তো আমরা যোগ করে দিলাম আর ln x, তাহলে আমাদের অ্যান্সার মিলে, কারণ এখানে x টু দি পাওয়ার ln x -1 এই আকারে দেওয়া আছে, সো আমাদের অ্যান্সার হবে বি। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে a ও b দুইটি বর্জনশীল ঘটনা p of a equals to 1/5 আর p of b equals to 5/7 হলে p of a union b কত? p of a union b equals to হচ্ছে গিয়ে p of a plus p of b। ঠিক আছে, তাহলে 1/5 plus 5/7, 4/5 কি আছে নাকি আমি হিসাব নিকাশে ভুল করলাম? এটার অ্যান্সার হচ্ছে গিয়ে 32/35 আসে। ওকে, মনে হয় অ্যান্সারটা নাই প্রবাবলি, দাঁড়া আমি একটু চেক করে দেখি, নাকি আমার হিসাব নিকাশে ভুল হইলো। না, 32/35ই হবে, এটার অ্যান্সার দেওয়া নাই, ব্ল্যাঙ্ক। তো এরকম ক্ষেত্রে কি করবা যদি তোমাদের কাছে অ্যান্সার না থাকে? তো এরকম ক্ষেত্রে তোমরা হচ্ছে গিয়ে
ব্ল্যাঙ্ক রাখাই চেষ্টা করবা, কারণ দরকার নাই ভুলভাল উত্তর দাগানোর। তো ব্ল্যাঙ্ক রাখবা, এটার মার্ক অটো দিয়ে দেওয়া হয় ইউজুয়ালি, যেমনটা এইচএসসি তেও করা হয়। ব্ল্যাঙ্ক রাখলে বা অ্যান্সার যদি করে কিন্তু ভুল থাকে প্রশ্নে, সেক্ষেত্রেও মার্ক পাওয়া যায়। এই লুপ হোলটা আমরা ইউজ করেছিলাম এইচএসসি 2019-এ। কুট নামে একটা ম্যাথ আসছিল, কটের জায়গায় কুট আসছিল, আর কি যেন ভুল ছিল প্রশ্নটাতে, ফিজিক্সের একটা প্রশ্ন ছিল। তো আমরা সবাই এটা অ্যান্সার করেছিলাম যাতে 3 মার্কস ফ্রি পাওয়া যায়। তো এটাও হয়। তো ব্ল্যাঙ্ক রাখাটাই ভালো, কারণ যেহেতু উত্তর নাই তো কি আর করবা। আচ্ছা, এটা দিয়ে মনে পড়লো আমার অ্যাডমিশন জার্নির কথা। যখন হচ্ছে প্রথম অ্যাডমিশন জার্নি চলছিল, তখন অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম। অনেক জায়গায় ট্রাই করছিলাম, হচ্ছিল না এরকম। কিন্তু নিজের গোল ছিল যে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, সো সেভাবে পড়াশোনা করব। এরপরে একদিন হচ্ছে গিয়ে ম্যারিটাইম ইউনিভার্সিটির খবর পেলাম, জানতে পারলাম এটা একটা পাবলিক ইউনিভার্সিটি এবং সেখানে পড়ার ইচ্ছা জন্ম নিল। তারপরে সবার থেকে রিসার্চ করা শুরু করলাম যে এই ইউনিভার্সিটিটা কেমন কি সবকিছু। তো সব কিছুর পরে অ্যাপ্লাই করলাম। দেন অ্যাপ্লাই করার পরে একদিন দেখলাম ফোনে একটা টেক্সট আসছে যে অভিনন্দন, প্রাথমিকভাবে সিলেক্টেড হওয়ার জন্য আপনার ম্যারিটাইম এইড বইটি সংগ্রহ করে ফেলুন এখনই নেক্সট প্রস্তুতির জন্য। তো পরবর্তীতে আমি হচ্ছে গিয়ে 10 নম্বরে সাহালির পিছে যে লাইব্রেরি আছে সেখান থেকে, আমার মনে আছে এখনো, আমি ম্যারিটাইম এইড বইটা কিনি। এরপরে হচ্ছে ওই বইটা ভালোভাবে পড়ি। পড়ার পরে আমি যখন পরীক্ষার হলে যাই, যেয়ে দেখি অনেক প্রশ্ন কমন পড়ছে। স্পেশালি আইসিটি পার্ট তো লিখিত, আমাদের তখন লিখিত ছিল, লিখিত এবং এমসিকিউ দুইটাই কমন পড়ছে। তো আমি সবার ফার্স্টে ওইটাই অ্যান্সার করলাম। করার পরে ইংলিশ অ্যান্সার করলাম, যেটাও প্রায় 80% কমন ছিল। এরকম করে আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে গেলাম এন্ড দেখলাম পরবর্তীতে ভর্তি পরীক্ষায় প্রথম হয়ে গেছি। তো খুবই অবিশ্বাস্যকর একটা জার্নি ছিল এবং আমি আমার গ্র্যাজুয়েশনও নেভাল আর্কিটেকচারে শেষ করেছি। আম সব অবিশ্বাস্য এজন্য ছিল কারণ যেই কাঙ্ক্ষিত রেজাল্টটা আমি চাচ্ছিলাম, সেই রেজাল্টটা আমি পাচ্ছিলাম না অনেকদিন ধরে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে পরে একটা ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশের এতগুলো প্রতিযোগীর মধ্যে প্রথম হয়ে যাওয়া, এটা হচ্ছে গিয়ে অবিশ্বাস্যকর নয় তো আর কি। তো ইটস লাইক রাতারাতি একদিন ঘুম থেকে উঠে লাইফ বদলে যাওয়া। তো আমার সাথে এরকমটাই হয়েছিল। আচ্ছা, যাই হোক, তো এই ছিল ইতিহাস ঐতিহ্য। তো জয়কলির সাথে আমার সম্পর্কটা এভাবেই তৈরি হয়েছে, কারণ ওরা আমাকে অনেক হেল্প করেছে। মানে জয়কলি পাবলিকেশন, ম্যারিটাইম এইড বইটা আমাকে হেল্প করেছে একটা স্বপ্নের জায়গায় পৌঁছাতে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। তাই আজকে এখনো এত বছর পরও, আমার গ্র্যাজুয়েশনও শেষ, তারপর আমি জয়কলি একাডেমিতে আসি, ক্লাস নেই, ভালো লাগা থেকে আসি, কারণ এটার সাথে একটা আহ, ইতিহাস জড়িত এন্ড ভালো লাগা জড়িত। আচ্ছা, চলো আমরা এখন কোয়েশ্চেন সলভিং এ চলে যাই। অনেক ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা হলো, একটা ব্রেক নিলাম আর কি। আচ্ছা, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এ ইন্টু এক্স, এই ফরম্যাটে পরাবৃত্তটা আছে। ওকে, এখানে কিছু চেঞ্জ করতে হয় না। উপরিস্থ কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 9 হলে, আচ্ছা, প্রশ্ন মতে আমরা কি পাইলাম, এক্স প্লাস এ ইকুয়ালস টু 9 বা এক্স প্লাস 3 ইকুয়ালস টু 9, তাই না? তাহলে এক্স ইকুয়ালস টু কত আসে এখান থেকে, 9 থেকে 3 গেলে 6। এক্স ইকুয়ালস টু আমরা পেলাম 6, আর উপকেন্দ্রিক দূরত্ব বলছে হচ্ছে 9 হলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত আছে। উপকেন্দ্রিক দূরত্ব থেকে আমরা এটা পেলাম। অতএব আমরা এখন এক্স এর ভ্যালু যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা জাস্ট এখানে বসাই দেই 4 ইন্টু 3 ইন্টু 6, 3 4 12 আর 6 12 72। তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে, সরি সরি সরি, আচ্ছা, চাইছে হচ্ছে গিয়ে, ও স্থানাঙ্ক চাইছে না, তাহলে প্লাস মাইনাস 6√2, y এর ভ্যালু আসবে প্লাস মাইনাস 6√2 আর x এর ভ্যালু হচ্ছে গিয়ে 6। তাহলে আমরা কি ভ্যালু পেয়ে গেছি না? আমাদের স্থানাঙ্ক হবে b 6, প্লাস মাইনাস 6√2। আচ্ছা, আজকে সময় স্বল্পতার কারণে অনেক কিছু এক ডিটেইলে করাতে পারিনি। এজন্য তোমরা কি করবা, এখনই বাসায় যারা আসো লাইব্রেরিতে দৌড়ায় যে গণিত বিচিত্রা বইটা নিয়ে নাও, কারণ আজকে কোয়েশ্চেন সলভ সব গণিত বিচিত্রা বই থেকে করেছি। আর এর পাশাপাশি ওদের বিচিত্রা সিরিজের বায়োলজি বিচিত্রা, রসায়ন বিচিত্রা, পদার্থ বিচিত্রা সবগুলো বই তোমরা সংগ্রহ করে ফেলতে পারো। রিটেন বিজ্ঞান, প্রশ্ন ব্যাংক, মডেল টেস্ট বা বিজ্ঞান ইউনিটের মডেল টেস্ট, এটা কিন্তু সবগুলো
সবগুলো বিভাগের জন্যই আছে। তোমরা ব্যবসা শিক্ষার যারা আছো, মানবিক বিভাগের যারা আছো সবার জন্যই আছে। প্লাস হচ্ছে গিয়ে বিজ্ঞান সেট থেকে ঢাবিতে প্রশ্ন কমনের ডাটা তোমরা যদি দেখো, এখানে পুরো ডাটা দেওয়া আছে। রিটেনে 100% কমন। আমি একটু আগে আমার ম্যারিটাইম 8 থেকে কমন পড়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছি। সো এখানে ভুল বা মিথ্যা কিছু না। আমি নিজে কমন পেয়েছি, তোমরাও পাবা। তাই বইটা নিয়ে নাও। আচ্ছা, পরবর্তীতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই কোশ্চেনটা সলভ করবো আরেকদিন, যেহেতু আজকে আমরা অনেকক্ষণ ক্লাস করেছি, অনেকক্ষণ পড়াশোনা করেছি এবং তোমাদের মনোযোগও অনেকটা এখন আই থিঙ্ক তোমাদের ব্রেক দরকার। সো তোমাদের হোমওয়ার্ক থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা নিজে নিজে সলভ করা। কোনো প্রবলেম থাকলে আমরা পরবর্তী ক্লাসে দেখব। আর পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব এবং এইটারও কোয়েশ্চেন গুলো সলভ করব, ঠিক আছে? সো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2025-26 এর কোয়েশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকলো। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ডিটেইলস আলোচনা নিয়ে, এবং তোমরা এনরোল করে ফেলো বিভিন্ন কোর্সে, ঠিক আছে? তো প্রথমে একটা হচ্ছে গিয়ে, যদি বই কিনতে চাও, বইটা যদি কিনতে চাও গণিত বিচিত্রা বই, তাহলে তোমরা ভিজিট করবা www.joykoli.com এই ওয়েবসাইটে। আর যদি তোমরা ক্লাসে এনরোল করতে চাও তাহলে তোমরা যাবা হচ্ছে www.joykoliacademy.com। হ্যাঁ, তো এই দুইটা জায়গায় ভিজিট করে হচ্ছে গিয়ে তোমরা তোমাদের যা দরকার, এখানে বই আর এখানে ক্লাস, ঠিক আছে? এটা মনে রাখো। আর আজকে ক্লাস শেষে কিন্তু কোয়েশ্চেন দেওয়া হবে পরীক্ষার কমেন্ট সেকশনে। তো এই কমেন্ট সেকশনে যে তোমরা পরীক্ষাটা দিয়ে ফেলো, নিজেদের প্রস্তুতির অবস্থান যাচাই করো। দেখা হবে নেক্সট ক্লাসে ডিটেইলস আলোচনা নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।